বিএনপি নিয়ে কিছু কভার চাই না, ঝাঁপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা। এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে। সেদিন বাগে খাইছে, কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে, ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি, তাই হচ্ছে। সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতো আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই। হাসিনা যে বারুদের উপরে বসে আছে, যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছোঁয়ায় বিস্ফোরিত হবে, এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে, পলিটিক্যাল উইজডম লাগে। স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না, কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন। সেই ইনটিউশন থেকে, সেই বুঝ থেকে, সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে, তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দলটিকে কিনা দেখেন। অনেকে বলবেন কে আসবে, ভাইজান কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই, জানতেন না, জাতীয় নেতা হইয়া গেল, এখন সেজন্য জিগায়েন না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে? আগস্ট মাসে 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর ইউনূস 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে? ইতিহাস তার নেতা তৈরি করে, নেতা তৈরি থাকে না, রাজনৈতিক দলও তৈরি থাকে না। সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। 24-এর বিপ্লব তার সাক্ষী। যাই হোক, এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি। এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে, তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে। বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি। মঈন সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে, রাগ ঢাক কইরে না, পত্রিকাতে আসিছে, খবর আসিছে। কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। বুঝলাম, তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে? মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কিবা কইছে আর কি, ইংরেজিতে কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি? মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে? এখানে রয়টার্সের ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে, বুঝছাও? এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখাই দেন এডিটর সাহেব, আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে, এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কইতেছে an unelected interim government led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো? এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায়, একই জায়গা থেকে আসে জিনিসগুলা। অবাক লাগে না আপনাদের? কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায়, দেখি চাও তো? মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে, নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারান মির্জা ভাই, হাসা লাগবে। আমি না ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয়, তাহলে সাত্তার সরকারকে পাছায় লাঠি দিয়া খেদায় এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পাইছিল। খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার। 111 হইলো কেমনে? কার ক্ষমতায় থাকার টাইমে? বিএনপি ক্ষমতার টাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন। আর রয়টার্সরা বলি, শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের? নেহরু কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত? লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? মাও সেতুং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল?
বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোদের? সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না। ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায়, সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে, কান্নায়, ত্যাগে, ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তাই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকা কইরা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব পিছন দিয়া। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই। সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁইরা ফেলায় দেবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচন। বুঝাই বলি, বিএনপির সাথে কেন আমাদের বিরোধ? নির্বাচন নিয়ে। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো, বুঝছাও? কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে দুই ব্যাপারেই। দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়া, যারে আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফাই ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হারবে। আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো, বাপ বাপ কইরা নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ। মানুষ এত বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ, নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল। দেখেন, টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না। ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা এই ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে, আরও ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেইটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্যে জনগণ ওনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ। যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি। যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি টায় টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে।